আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। একাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে। আমি নাজিয়া আফরিন, প্রভাষক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা তোমাদের শিক্ষা জীবনে পাশাপাশি ব্যক্তিগত জীবনে বলো, চাকরি জীবনে বলো, সে সকল ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচ্য বিষয় আবেদনপত্র। তো কেন গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু আবেদনপত্র লিখে থাকি। যখন তুমি পড়াশোনা করছো তখন তুমি প্রতিষ্ঠান প্রধানের বরাবর কখনো ছুটির প্রয়োজন হতে পারে, কখনো তোমার একটু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা থাকতে পারে। যে কোনো প্রয়োজনেই আমরা যখন আমরা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু চাইব তখন সে চাওয়াটা হয় লিখিত। সে চাওয়াটা যেমন আমরা বাবা মায়ের কাছে বলে ফেলি, আম্মু এটা দাও, আমাকে ওটা দাও, মুখে মুখে বলে ফেলি এবং আম্মু আব্বু এটা দিয়ে ফেলে। প্রতিষ্ঠান থেকে কিন্তু এভাবে মুখে মুখে চাওয়া যায় না। প্রতিষ্ঠান থেকে যে কোনো কিছু চাইতে হলে সেটা একটা নির্দিষ্ট পত্রের মাধ্যমে চাইতে হয়, নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে। সেই পত্রটার নামই হচ্ছে আবেদনপত্র। তোমার চাওয়া অনেক রকম হতে পারে, চাওয়ার মধ্যে বৈচিত্র্য থাকতে পারে, ব্যতিক্রম অনেক কিছুই চাইতে পারো। যেমন ধরো তুমি এখন পড়াশোনা করছো, তোমার একদিন এই মুহূর্তে হয়তো আমাদের কলেজে যেতে হচ্ছে না, কিন্তু যখন যেতে হয় তখন আমাদের একদিন ছুটির প্রয়োজন হতে পারে। তারপর তোমার একটু পারিবারিক আর্থিক সমস্যা আছে, তুমি পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারছো না, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান কিন্তু এটা দেখে তোমার পারিবারিক সমস্যাটি, প্রতিষ্ঠানের কাছ থেকে তোমার একটা আর্থিক অনুদান চাইতে হতে পারে। কিংবা কখনো তোমরা শিক্ষা সফরে যাবে, সেটাও প্রতিষ্ঠান প্রধানের কাছে তোমাদের মনের কথাটি জানাতে হয়। যে কোনো কিছুই বলো না কেন, চাও না কেন, সেটা কি আমরা কিন্তু আবেদনপত্রের মাধ্যমেই চাই। আর যখন তুমি চাকরি করবে, চাকরি জীবনে ঢুকে যাবে, তখন কিন্তু এটার প্রয়োজন আরও বেশি। তখনও কিন্তু যে চাকরি করলে আর এইসব চাওয়ার থাকে না তা নয়, কারণ একজন কর্মীরও কিন্তু একদিন ছুটির প্রয়োজন হতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন হতে পারে। এই চাওয়াগুলো কিন্তু আমরা আবেদনপত্রের মাধ্যমেই চাই। তো এবং একটা কথা খুবই জানা জরুরি যে আবেদনপত্র আমরা মনে করি কি যে একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখে দিলেই হয়ে গেল। আসলে কখনো কখনো কিন্তু তোমার যে চাওয়াটি, সেই চাওয়াটি অনেকটাই নির্ভর করে তোমার আবেদনপত্রের উপরে। আবেদনপত্র কতটা নির্ভুল এবং স্বচ্ছ তার উপরে কিন্তু অনেকটাই। ধরো তুমি নিশ্চিত জানো যে এই কাজটা আমার হয়েই যাবে, জিনিসটা আমি পেয়ে যাবো, যা খালি দরখাস্তটা দিলেই হয়ে যাবে, কিন্তু সেই তোমার নিশ্চিত প্রায় হয়ে যাওয়া কাজটিও কিন্তু তোমার আবেদনপত্রের গাফিলতির কারণে সেটা মানে বাদ হয়ে যেতে পারে আর কি। তো কাজেই তোমার আবেদনপত্রের ব্যাপারে হোক সেটা চাকরির জন্য আবেদন করো আর যে প্রতিষ্ঠান থেকে কিছু চাওয়ার জন্য আবেদন করো, তো সকল ক্ষেত্রেই কিন্তু তোমার আবেদনপত্রকে গুরুত্ব দেওয়ার বিষয়টি জড়িত রয়েছে। আবেদনপত্রকে অবহেলা করে তোমার কোনো কিছু চাওয়া ঠিক হবে না, কারণ আবেদনপত্রটাই আগে ভালোভাবে দেখা হয় যে সে কতটা গুরুত্ব দিয়ে এই যে আবেদনপত্রটা লিখেছে। তো এই জন্যই আমি তোমাদেরকে শুধু যে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আবেদনপত্রটার গুরুত্ব রয়েছে তা নয়, যে কোনো কিছু অর্জনের জন্য প্রতিষ্ঠান থেকে হোক বা রাষ্ট্রীয় কোনো পর্যায় থেকে হোক, অর্জনের জন্য তোমার একটি স্বচ্ছ আবেদনপত্র লেখার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। আর আমাদের জীবনে আবেদনপত্র লেখার প্রয়োজন হয় না এমনটা খুবই কম। যে পড়াশোনা করে না তাকেও কিন্তু কখনো কখনো আবেদনপত্র লিখতে হয়, হয়তো তখন সে নিজে লিখে না, অন্য কাউকে দিয়ে লিখায়। যেমন অনেকেই দেখো আশেপাশে যে একটা বৈদ্যুতিক মিটার আনার জন্য কিন্তু তাকে আবেদন করতে হয় যখন সে বাড়ি করবে, তাই না? অর্থাৎ আবেদনপত্রের বিষয়টি জীবনে জড়িত থাকেই, জীবনে একবার দুবার হলেও। কখনো কোনো সুবিচার পাওয়ার জন্য তাকে আবেদনপত্র লিখতে হয়, সে যা হোক। তো আমরা বললাম যে আবেদনপত্র কেন জরুরি, কেন গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে দেখাবো যে একটা নির্ভুল আবেদনপত্র কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তো আশা করছি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে সঙ্গে থাকবে। তো সঙ্গে থাকার আহ্বান জানিয়ে শুরু করছি আমরা আজকের আলোচ্য বিষয়। আমরা আমাদের প্রয়োজনে
তিন ধরনের আবেদনপত্র লিখে থাকি। তিন ধরনের আবেদনপত্র কি? যেমন ধরো, এই যে প্রতিষ্ঠান বরাবর আমরা যে প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ যে বিষয়, যে প্রতিষ্ঠানের ভিতরে থেকে তুমি যে প্রতিষ্ঠানে আছো, হোক কর্মক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে, যে প্রতিষ্ঠানের ভিতরে আছো সেই অভ্যন্তরীণ যে প্রধান থাকে আমাদের, সেই প্রধান বরাবর একরকম লিখি আমরা। অবশ্য আবেদনপত্র লেখার কৌশল সবটাই একরকম, কিন্তু একটুখানি শুধু ভিন্নতা থাকে, যে সেই অভ্যন্তরীণ একটি আবেদনপত্র, আরেকটি করি আমরা চাকরির জন্য আবেদনপত্র, সেটার অভ্যন্তরীণ নয়। আরেকটি থাকে আমাদের যেমন পত্রিকায় প্রকাশ করার জন্য, যে আমাদের কিছু লেখা, কিছু জনসচেতনতামূলক বা সামাজিক গুরুত্বপূর্ণ কোনো বিষয় লিখে আমরা যখন পত্রিকার সম্পাদক বরাবর পাঠাই, যে একটি লেখা, এই লেখাটি আমার সম্পাদক সাহেব প্রকাশ করবেন তার পত্রিকায়, তো সেই সম্পাদক বরাবর আমরা একটি আবেদনপত্র লিখে থাকি আমাদের এই লেখাটি সংযুক্ত করে। তো আমরা এই তিন ধরনের আবেদনপত্রই দেখাবো, একটি করে নমুনা দেখাবো। আশা করছি তোমরা একটু বেশি খেয়াল করবে। আর আবেদনপত্রের আসলে একটি খুব সূক্ষ্মতম কাজ, সেখানে খুব খুব সচেতনভাবেই লিখতে হয়। কখনো কখনো দেখা গেছে কোথাও একটা দাড়ি কমা ভুল হয়ে গেল, একটু দাড়ি কমাগুলিও খুব সতর্কতার সঙ্গেই দিতে হয়। তো চলো আমরা একটু দেখি কোথায় একটা নির্ভুল আবেদনপত্র, যেখানে তোমাকে ওই চাওয়াটি, তোমার চাওয়াটি, যে চাওয়াটি আবেদনপত্রে থাকে, সেই চাওয়াটি পূরণে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করে, সেই আবেদনপত্র আমরা কীভাবে লিখব। তো প্রথমেই আমরা জানবো যে আমরা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে আবেদনপত্রটি, এটি দেখাবো প্রথমে। তো অভ্যন্তরীণ আমরা, ধরো তোমরা এখন কলেজে পড়াশোনা করছো, তোমাদের একদিনের ছুটির প্রয়োজন, অথবা ধরে নেই আরেকটু কঠিন বিষয়, যে তোমার বিনা বেতনে অধ্যয়ন করার প্রয়োজন, যে তোমার বাবার বা পারিবারিক আর্থিক অতটা সচ্ছলতা নেই ইত্যাদি, এই কারণে তোমার যে কলেজের বেতন, পরীক্ষার ফি, এইসব দিয়ে তোমার পক্ষে পড়াশোনা করে যাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে তুমি প্রতিষ্ঠান থেকে কিন্তু এটুকু তোমার মানবিক অধিকারেরই আছে যে তুমি এই সুবিধাটা পেতে পারো, যদি প্রতিষ্ঠান চায়। প্রতিষ্ঠান তোমার এই বিষয়টি অনেক সময় দেখে, তো তাকে তখন এই বিষয়টি নিয়ে তুমি কীভাবে একটি আবেদনপত্র লিখবে। তো চলো আমরা এটা দেখি এক এক করে। শুরুতে আমরা আবেদনপত্র যদিও ইতিমধ্যে অনেকবারই লিখে এসেছি, কিন্তু আমি লক্ষ্য করেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে আবেদনপত্র আমরা পুরো শিক্ষা 10টি বছর যেমন মাধ্যমিক বিদ্যালয়ে কাটিয়েছি, সেখানে অসংখ্যবার আমরা আবেদনপত্র লিখেছি, এটা নিঃসন্দেহে। তারপরেও অনেক সময় কিছু কিছু শিক্ষকের দুঃখিত, যে কিছু কিছু শিক্ষার্থীর আবেদনপত্রে অনেক ধরনের ভুল পাওয়া যায়। তো সেই ভুলগুলি আর এখন আমি বলছি না, শুধু আমি বলবো যে একটা সঠিক আবেদনপত্র কীভাবে লিখতে হয়। সেই ভুলের রকম ফের বা বৈচিত্র্য বলতে গেলে অনেকটাই হাস্যকর হয়ে দেখা দিবে। তো সেই ভুলগুলো না বলে বরং আমি সঠিকটা দেখাচ্ছি তোমাদের, যে একটা সঠিক আবেদনপত্র তুমি কীভাবে লিখবে। তো আবেদনপত্রের শুরুতেই আমরা তারিখ লিখব। অনেকেই কিন্তু এরকমটাই লিখে থাকো যে প্রথমেই বরাবর, এভাবে না, প্রথমেই বরাবর না, এটা প্রথমেই বরাবর ছিল আমাদের পূর্বের যে নিয়ম। আমাদের এই দেশে কিন্তু দুটো আবেদনপত্রের নিয়ম চালু রয়েছে, যদিও বর্তমানে শুধু একটাই গুরুত্ব দেওয়া হয়, যে একটা ব্রিটিশ পদ্ধতি আর একটা আমেরিকান পদ্ধতি। তো ব্রিটিশ পদ্ধতিতে আমরা এভাবে লিখতাম, যেমন বরাবর লিখে অধ্যক্ষ লিখতাম, এখান থেকে শুরু করতাম। সেখানে আসলে অনেক ধরনের জটিলতা আমাদের পোহাতে হতো, একটা এখানে একটা এখানে, আবার কোনটা তার অর্ধেক নিচে থেকে, এই ধরনের না লিখে আমরা বর্তমানে যেটা প্রচলিত আছে যে আমেরিকান পদ্ধতিটাই এখন যে কোনো প্রতিষ্ঠানে অনুসরণ করা হয়, এবং এটা অনেকটাই সহজ। তোমরা এই পদ্ধতিটাই অবলম্বন করবে। আমরাও এখন এটাকে বেসিক ধরেই আমরা আবেদনপত্র লিখে থাকি। তো প্রথমেই বরাবর নয়, প্রথমেই লিখবে তুমি তারিখ। আর তারিখ লিখতে গিয়ে, ধরো আজ 27 তারিখ, তারিখ লিখতে গিয়ে কেউ কেউ তোমরা এই যে এভাবে লিখো, এভাবে লিখো, আবার কেউ বা এভাবে লিখো, আবার কেউ বা লিখো এভাবে।
আসলে আমরা খুব অলস জাতি হয়ে গেছি, অলসতার কারণে যত সংক্ষিপ্তকরণ করা যায় আমরা এভাবে লিখে থাকি তারিখগুলো, কিন্তু এগুলো একটাও সঠিক কোনো পদ্ধতি নয়। তারিখ লেখার একটি সঠিক পদ্ধতি হচ্ছে এভাবে, বিশেষ করে দরখাস্তে বা যে কোনো কিছুতেই তুমি যখন তারিখ লিখবে তখন এভাবে লিখবে 27 জানুয়ারি আবার অনেকেই কিন্তু জানুয়ারি লিখবে এভাবে, এইভাবে লিখে থাকো। কারণ আমরা বাংলা বানানের ক্লাসে বলেছি, দেখিয়েছি যে এখানে দীর্ঘইকার হবে না, হ্রস্বইকার হবে। কারণ ইংরেজি বা বিদেশি কোনো শব্দের মধ্যে দীর্ঘইকার হয় না, এগুলিতে হ্রস্বইকার হয়। এই তারিখ, এই মাসের নামগুলি সবগুলি ইংরেজি, আমাদের বাংলা কোনো মাস নয়। তাই এখানে এভাবে লিখবে জানুয়ারি 2021, যেখানে একটি কমা দেবে। এটা হচ্ছে তারিখ লেখার উৎকৃষ্টতম উদাহরণ। আমরা প্রায় একই কাজ কিন্তু অনেকে অনেক রকমভাবে করি, তাই না? যে কাজটা করা হলেই হলো। তো হ্যাঁ, আমাদের দায় সারা এমন অনেক কাজই আমরা করতে পারি যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় না, কিন্তু তারপরও কিছু কিছু কাজ মানুষের কাছে খুবই প্রশংসিত হয়, তাই না? তো সেই এটা হচ্ছে তারিখ, তুমি উপরে যখন প্রথমে দেখিয়েছিলাম বিভিন্নভাবে লেখা যায়, কিন্তু তুমি এভাবে লিখবে। কারণ এটা হচ্ছে, এই যে বললাম যে কোনো কাজ, কিছু কিছু কাজ প্রশংসিত হয়, এটা হচ্ছে প্রশংসা পাওয়ার যোগ্য, এভাবেই লিখতে হয়। এটা হচ্ছে খুব অতি আধুনিক পদ্ধতি আর কি, এভাবেই তোমরা তারিখটা লিখবে। তারপরে তারিখ লেখার পরে আমরা যেমন সনাতন পদ্ধতিতে যে বরাবর লিখতাম, তারপর বরাবর লিখব না। তো তারপর লিখবো যে সরাসরি আমরা অধ্যক্ষ। মনে রাখবে, তোমরা কিন্তু কলেজে উঠে গেছো, কলেজের শিক্ষা প্রতিষ্ঠানকে অধ্যক্ষ বলা হয়। তোমরা এখন অনেকেই, যে প্রথমে বলছিলাম না যে কিছু কিছু এমন কিছু ভুল আছে যেটা হাস্যকর, অনেকেই বরাবর এখনো প্রধান শিক্ষকই আটকে আছো। এটা এখন যেহেতু তোমরা কলেজে উঠে গেছো, এটা মনে রাখবে যে কলেজের প্রতিষ্ঠান প্রধানকে অধ্যক্ষ বলা হয়। তো তোমরা যেহেতু তোমার প্রতিষ্ঠান প্রধানের কাছে চাইতে হবে যে তোমার বিনা বেতনে অধ্যয়নের ব্যাপারটি, তো অধ্যক্ষ লিখবে, এখানে প্রধান শিক্ষক নয়। আবার অধ্যক্ষের পরে অনেককে সাহেব লিখতেও দেখেছি, এগুলি কিন্তু নয়, একদম সঠিক হচ্ছে অধ্যক্ষ। তারপর লিখবে তুমি প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান, এই যে সবগুলি। এবং একটা জিনিস লক্ষ্য করো যে সব কিন্তু আমি বরাবর নিচে নিচে লিখছি। বেগম আনোয়ারা কলেজ। তারপরে লিখবে তোমার প্রতিষ্ঠানটির ঠিকানা, একদম পূর্ণ ঠিকানা লিখবে। নারায়ণগঞ্জ। এটা হচ্ছে একটা দরখাস্তের প্রাথমিক যে লেখাগুলো। তো এভাবে আবার অনেকে কিন্তু এটা লেখার পরে এত ইং লেখো, কখনো না, বলেও লিখবে না, কারণ এটা ইংরেজ সাল, এত ইং না লিখে এত খ্রিস্টাব্দ লিখবে। এই সালটা আসলে খ্রিস্টদের, ঠিক আছে, ইংরেজদের নয়। আর খ্রিস্টাব্দ কীভাবে লিখবে? যদি সংক্ষিপ্ত লিখ করতে চাও, যে কোনো শব্দ সংক্ষিপ্ত করার জন্য এই ডট চিহ্ন আমরা ব্যবহার করবো, ঠিক আছে। আবার এই যে এভাবে একটা দিয়ে দেই, এটাও যেন না হয়, কারণ এই চিহ্নটার নাম হচ্ছে বিসর্গ, এটা এখানে জ্যোতি চিহ্ন হিসেবে ব্যবহার হবে না। তুমি এই যে এখানে যদি পারো তো সম্পূর্ণটা লিখে ফেলবে, আর না পারলে মনে হলে যে এখানে ডট চিহ্ন দিবে। আর এটা আসলে লেখা বাধ্যতামূলক নয়, শুধু এটুকু লিখলেই, এই 21 পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তারপরে এই যে এইভাবে, এটা হচ্ছে তোমার দরখাস্তের উপরের যে অংশটুকু, এভাবে লিখবে। তারপরে একটুখানি নিচে লিখবে, এখান থেকে যে লাইনের দূরত্ব লক্ষ্য করো, সবগুলি কিন্তু মাঝখানের যে দূরত্বটা একই রকম। এখানে বিষয় লিখবে যে এই লাইনগুলোর মধ্যে যে দূরত্ব রয়েছে তার থেকে একটুখানি বেশি দূরত্বে, ঠিক আছে। আর এখানে এই যে আমরা কোলন
এই যে দুটো ডট। আবার এর বিকল্পে তোমরা কিন্তু এভাবে দুটো শূন্য লিখে থাকো, এটা কিন্তু ভুল। এভাবে না লিখে লিখবে এই যে এটাকে বলে পূরণ চিহ্ন, ঠিক আছে? এই দুটো ডট, অথবা এটা না লিখে তোমরা এখানে হাইফেনও দিতে পারো। এগুলো বললাম না যে একটা দরখাস্তে ছোট ছোট সবগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কি লিখবে, তোমার যে বিষয়টা তুমি চাচ্ছ, যে বিষয় লিখতে, বিনা, আমি এখানে লিখছি যে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। এখানে অবশ্যই একটি দাবি দেবে। তো একটু লক্ষ্য রাখবে, আরেকটি জিনিস বলে নেওয়া ভালো, যে একটা দরখাস্ত যখন তুমি লিখবে, দরখাস্তটা অবশ্যই 1 পৃষ্ঠায় লিখে শেষ করতে হবে। দরখাস্ত কখনো অন্য পাতায় বা অন্য পৃষ্ঠায় যাওয়া যাবে না, সে তুমি যত বড় দরখাস্তই লিখো না কেন। প্রয়োজনে তোমার হাতের লেখা ছোট করে দিবে, একটু ছোট ছোট করে লিখবে যেন 1 পৃষ্ঠায় ধরে, কারণ দরখাস্ত একাধিক পৃষ্ঠায় লেখার কোনো নিয়ম নেই। তারপরে এই যে বিষয় লিখলাম, ঠিক বিষয়ের নিচে থেকে বিষয়ের নিচে, এই যে যেমন আমি এখান থেকে শুরু করি, মহোদয়। মহোদয়, কেউ কেউ জনাব লিখো, তবে জনাবের চেয়ে মহোদয় শব্দটাই বেশি উত্তম। তো এই যে মহোদয়, আর তোমাদের একটা দরখাস্ত লেখার জন্য একটা উৎকৃষ্টভাবে যেই বিবরণ, যে কীভাবে দরখাস্ত লিখতে হবে, তোমাদের জন্য বর্তমানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে পাঠ্য বইটি রয়েছে, বাংলা দ্বিতীয় পত্রের প্রফেসর লাইব্রেরির বইটিতে তোমরা আরও একটু বিশদভাবেই জানতে পারবে যে কেন আমরা জনাব না লিখে মহোদয় লিখবো, এবং আরও বিষয়গুলো থাকছে, পরে আমি সেগুলো আলোচনা করছি। তবে এই বইটিতে তোমরা খুব সুন্দরভাবে লেখা আছে যে কিভাবে কোথায় কি লিখতে হবে মহোদয়, তারপরে তার নিচে থেকে, ঠিক আছে, বিনীত নিবেদন। বিনীত নিবেদন, এই যে আবার অনেকে অনেক ধরনের কথা লিখো, যথাবিহিত, সম্মানপূর্বক, বিনীত নিবেদন, এই যে ইত্যাদি, এত কথা না লিখে দরখাস্ত আসলে দরখাস্তে কিন্তু তোমার সাহিত্যিক ভাব ফুটিয়ে তোলার কোনো দরকার নেই। দরখাস্ত হবে একদম যেমন স্লিম, আমরা বলি না যে মেদহরিহীন, একেবারে অতিরঞ্জন কোনো কিছু কিন্তু দরখাস্তের শ্রীহানি ঘটায়, তো দরখাস্তের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। তাই তোমরা চেষ্টা করবে যে দরখাস্তে যেন অতিরঞ্জিত কোনো কথা না থাকে, যতটুকু সম্ভব কথা বর্জন করে একটা দরখাস্ত লিখতে, ঠিক আছে? তো বিনীত নিবেদন এখানে আবার একটু কমা হবে। তারপরে লিখবে যে আমি আপনার প্রতিষ্ঠানের বা আপনার কলেজের একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের, বা তুমি যে শিক্ষাবর্ষেরই হও না কেন, 20-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর একজন অমুক শাখার একজন নিয়মিত ছাত্রী। তো তারপরে ভিতরের কথাগুলো আমি লিখছি না, সেগুলো তোমরা তোমাদের পারিবারিক সমস্যা কীরকম সেভাবেই নিজেদের মতো করে লিখবে, শুধু নিয়মটুকু আমি দেখাচ্ছি। যেমন যেমন আমরা সাধারণত যে ধরনের কথা বলে থাকি, তবে এখানে তোমার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেই তো তুমি আবেদনটা লিখবে, তাই না? এই আবেদনটা তো এমনিতে লেখার দরকার নেই। আর হ্যাঁ, পরীক্ষার হলে তোমার লিখতে হবে। পরীক্ষার হলে যদি এসে থাকে সেক্ষেত্রে তো তোমার যদি এরকম পরিস্থিতি নাও থাকে, তারপরও বানিয়ে হলেও লিখতে হবে কিছু কথা, তাই না? তো সেক্ষেত্রে কি লিখবে, বাস্তব জীবনে না হয় সত্য কথা যেটা সেটাই লিখলে, তো পরীক্ষার হলে সেখানে কিন্তু তোমাকে যেহেতু বলেছে এই বিষয়ে লিখতে, তখন এই বিষয়ে লিখতে হবে। সেখানে তোমার এরকম পরিস্থিতি না হলেও বানিয়ে হলেও লিখতে হবে। তখন কি লিখবে, একটু যেন তুমি এটা পাওয়ার যোগ্য হও এরকম কিছু কারণ সমৃদ্ধ কথাই কিন্তু লিখতে হবে। নয়তো তোমার কথার মধ্যে যেন থাকে এরকম কথাগুলো যে তুমি সত্যি বিনা বেতনে অধ্যয়ন করার, মানে
বিনা বেতনে পড়ার সুযোগ পাওয়ার যোগ্য, এরকম কথাগুলো ফুটিয়ে তুলবে। যেমন এমন হতে পারে যে আমার বাবা একজন নিম্ন আয়ের কর্মচারী, একটা ছোটোখাটো বা বেসরকারি প্রতিষ্ঠানের অতি সামান্য আয়ে চাকরি করে যে কোনো ধরনের, বা বাবা একজন দিনমজুর, বা আমার বাবা একজন কৃষক, এবং হতে পারে যে আমার বাবাই একমাত্র পরিবারের ভরণ পোষণকারী। তো আমরা আবারও হতে পারে যে আমরা অনেকগুলো ভাই বোন, বা আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, যে আমার বাবার এই নিম্ন আয়ে এতগুলো লোকের ভরণ পোষণ চালানো সম্ভব নয়, বা ভরণ পোষণ চালানোর পরও তারপরও আমরা যেহেতু এতগুলো ভাই বোন, আবার তারপর আমাদের ভাই বোন অনেকেই কেউ পড়াশোনা করছে, কেউ বা করছে না। তো যারাই করছে, এতগুলো সংসারে ভরণ পোষণ চালানোর পরও আর কারোরই ভরণ পোষণ চালানো, পড়াশোনার খরচ চালানো সম্ভব হচ্ছে না, অথবা কি আরও দু একজন পড়াশোনা করছে, তাদের খরচ চালানোর পরে আমার খরচ আর চালানো সম্ভব হচ্ছে না, ইত্যাদি বিভিন্ন ধরনের কারণ তুমি দেখাতে পারো। তো এমত অবস্থায় আমার পড়াশোনা প্রায়, যে আর্থিক অনুদানের কারণে আমার পড়াশোনা প্রায় বন্ধ হবার উপক্রম। ঠিক আছে? তো এমত অবস্থায় আমার আপনাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিলে বিশেষ উপকৃত হই, ইত্যাদি লিখে তারপরে এই যে লিখবে, সবার পরে লিখবে অতএব, মানে এখানের যে কথাগুলো তুমি লিখবে সাজিয়ে বুঝিয়ে, তারপরে লিখবে অতএব। ওই অতএবটাও কিন্তু এখানে সেই বরাবরই লিখবে। এখানে লক্ষ্য রাখবে যে মহোদয় লেখার পরে আমরা যে নিচে, তারপরে নিচের লাইন থেকে শুরু করেছি, অতএব লেখার পরে কিন্তু আর আমরা নিচের লাইন থেকে শুরু করবো না। অতএব মহোদয় বা জনাবের নিকট আর্জি, আমাকে উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে জনাবের যেন আজ্ঞা হয় বা মর্জি হয়। আবার অনেকেই এই ধরনের কথা লিখে থাকো যে যেমন এরকম, অতএব আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে বাধিত করবেন। এই যে দেখো, যে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে বাধিত করবেন, এই যে বাধিত শব্দটুকুতেই আপত্তি। কারণ এই যে বাধিত, বাধিত কেন শব্দটার মানে কি, যে আমরা এখানে কিন্তু আমরা বোঝাচ্ছি যে বাধ্যগত, যেন আপনার বাধ্যগত থাকবো, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা বাধিত শব্দটা লিখেছি। আসলে কিন্তু বাধিত শব্দটা এটা প্রকাশ করছে না। বাধিত শব্দটা যে আমরা বোঝাতে চাচ্ছি যে এটা যদি দেন আমাকে এই সুযোগটা, আপনার চিরকাল আপনার বাধ্যগত থাকবো, তাই না? এটা বোঝানোর জন্য কিন্তু আমরা এটা লিখি। কিন্তু আসলে কি বাধিত শব্দটা এই অর্থটা প্রকাশ করছে? এই বাধিত শব্দটা কিন্তু প্রকাশ করছে যে বাধাগ্রস্ত। ঠিক আছে? তো এই যে বাধাগ্রস্ত, তাহলে এই সুযোগটা দিব তো আমি, আমার যেন পড়াশোনায় কোনো রকম বাধা না থাকে, তাই না? আর কারণ এই সুযোগটার অভাবে বরং আমার পড়াশোনাটা বাধাগ্রস্ত আছে। তো আমি যখন বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পেয়ে যাব, তখন কিন্তু আর আমি বাধাগ্রস্ত থাকবো না, তখন বরং আমি চালিয়ে যেতে পারবো না পড়াশোনাটা। তো এমন অবস্থায়, এমন জায়গায় এই শব্দটা কি আদৌ যুক্তিসঙ্গত, বা আদৌ এর কোনো ভালো অর্থ প্রকাশ করছে? তো এই জন্য তোমরা কী লিখবে, এখানে বাধিত কথাটি না লিখে, যে এই যে দেখো, একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে বাধিত কথাটা কিন্তু আমাদের পুরো দরখাস্তের যেই চাওয়াটাকেই কি নষ্ট করে দিচ্ছে, তাই না? দরখাস্তের যে ইমেজটা নষ্ট করে দিচ্ছে, যে বাধিত করবেন না, কারণ এই সুযোগটা দিলে আমরা বরং আরও বাধা মুক্ত হই। তাই এখানে লিখবো যে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে জনাবের যেন মর্জি হয় বা আজ্ঞা হয়। ঠিক আছে? তো এই যে তারপরে তো আমরা এভাবে লিখবো না কিন্তু বিষয়টা, এভাবে না লিখে তারপরে দেখো আবার তারপরে শেষ করে আমরা কি লিখি, বিনীত।
নিবেদক, আমরা এত কিছু কিন্তু লেখার দরকার নেই আমাদের। আবার কেউ কেউ ছাত্রী হলে মানে ছেলেরা মনে করে থাকো যে ছেলেরা নিবেদক লিখবে আর মেয়েরা লিখবে নিবেদিকা, এভাবে আসলে কিন্তু তা নয়। এখানে শিক্ষার্থীদের মধ্যে নিবেদক নিবেদিকা বলে কিছু নেই, সবই নিবেদক লিখবে। আর এই যে বিনীত, এই যে বিনীত শব্দটাতেও কিন্তু একটুখানি ইয়ে রয়েছে। যেমন ধরো বিনীত না লিখে আমরা কি লিখবো, বিনত, ঠিক আছে? যে কোনো একটা লিখলে, বিনীত লিখলে আর নিবেদক লেখার দরকার নেই, বা নিবেদক লিখলে বিনীত লেখার দরকার নেই, শুধু যে কোনো একটা লিখবে। আর যদি কেউ কেউ বিনীত লেখোই, তবে আসলে শব্দটা কিন্তু বিনীত নয়, বিনত, ঠিক আছে? বিনত, বিনত লেখে। আবার কেউ কেউ এখানে লিখে থাকো যে বিনত লিখেও এখানে আবার লিখো যে আপনার একান্ত বাধ্যগত ছাত্র বা ছাত্রী, আপনার একান্ত বাধ্যগত ছাত্র ছাত্রী ইত্যাদি লিখে থাকো তোমরা, তাই না? তো এই কথাগুলি অতিরঞ্জিত কথা, তো এই কথাগুলি লেখার দরকার নেই, শুধু বিনত, তারপরে সরাসরি তোমার নাম এবং ক্লাস রুল। আর এই যে এখানে বললাম বিনত কেন লিখবে, বিনত আসলে আমরা কেন এইগুলির ডিটেল তোমরা ইয়েতে পাবে, যে বিনীত বিশেষভাবে নেওয়া হয়েছে, আর বিনত মানে হচ্ছে বিশেষভাবে আমি নত হয়ে বলছি, এটা বোঝায়। তো আসলে দরখাস্ত কিন্তু এটাই বোঝাতে চাচ্ছি আমি, যে আমি আপনার প্রতি বিশেষভাবেই নত, এটা, তাই না? বিনীত, নিত মানে কিন্তু বিশেষভাবে নেওয়া হয়েছে বা অন্যখান থেকে উল্লেখ করা হচ্ছে। আরও কারণ আছে, সেটা তোমরা এই যে বললাম যে তোমাদের জন্য যে পাঠ্য বইটি নির্ধারিত আছে নির্মিতি অংশে, তোমরা এটার বিস্তারিত পাবে যে একটা উৎকৃষ্ট দরখাস্ত লিখতে গেলে আমরা যে শব্দগুলো ব্যবহার করব, যে শব্দগুলো ব্যবহার করব না, কেন করব, কেন করা উচিত নয়, এই শব্দটা কেন একটা দরখাস্তের কিভাবে সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। বা বললাম না যে একটা দরখাস্ত লিখতে গেলে তোমাকে প্রতিটা শব্দই একটু সচেতনতার সঙ্গে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো তো এই শব্দগুলো তোমরা একটু সচেতনভাবেই প্রকাশ করবে। তো এই শব্দগুলো খুবই সচেতনভাবেই তোমরা ব্যবহার করবে। দেখো, একটা দরখাস্ত লিখতে গিয়ে আমরা বেশ কিছু শব্দ পেলাম আজকে, যেগুলি আমরা সত্যি কিন্তু চিরাচরিতভাবে এই শব্দগুলো ব্যবহার করে আসছি এতকাল, তাই না? কিন্তু আমরা যতই জ্ঞানের স্তর, শিক্ষার স্তর উন্নীত হই, ততই আরও একটু বেশি জানি, আরও ভালো করে জানি, তাই না? তো এই জন্যই শিক্ষার আসলে কোনো শেষ নেই। তুমি যতই শিক্ষার স্তর উন্নীত হবে, ততই তোমার জ্ঞানের স্তর উন্নীত হবে। তো তোমাদের ভালো করে জানতে হবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, বইগুলিও পড়বে, এবং শুধু একটি জায়গায় একটি বইয়ে তোমরা কখনোই সীমাবদ্ধ থাকবে না, বিভিন্ন বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করবে, আরও সম্ভব হলে আরও অন্যান্য অনেক বই পড়বে, অনেক কিছুই জানবে। আর বর্তমানে তোমরা একটু ইন্টারনেট ব্যবহারেও অভ্যস্ত, সেখানেও দেখবে, এবং সব জায়গায় যে সঠিকটি রয়েছে তা নয়, কিন্তু কি কি ধরনের ভুল থাকতে পারে সেগুলিও কিন্তু আমাদের বিভিন্ন কিছু ঘাটাঘাটি করলে ওই ভুলগুলিও চলে আসে। আমরা বুঝতে পারি অতি সহজেই যে এই শব্দগুলো আমরা কীভাবে ব্যবহার করছি, বা এতকাল ধরে কীভাবে প্রচলিত আছে এই ভুলগুলি, বা কখনো কখনো দেখা গেছে কিছু কিছু ভুল চালিয়ে দেওয়া যায়, তাই না? আবার কিছু কিছু ভুল আছে যেগুলো খুবই মারাত্মক, যে এগুলি শুধু আমাদের না জানার কারণে এতকাল ধরে ব্যবহার করে আসছি। তো আশা করছি তোমাদের বিশেষ উপকার হবে যদি সত্যি মনোযোগ দিয়ে তখন দেখে থাকো ক্লাসটি। আর আমরা দরখাস্তের শুধু একটি বিষয় আলোচনা করলাম। দরখাস্ত আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে 3 ধরনের দরখাস্ত আমরা লিখে থাকি। এটা দেখালাম যে আমরা
কোনো একটা প্রতিষ্ঠানে থেকে অভ্যন্তরীণ যে বিষয়টা, যেমন আমরা এই যে কলেজে আসি, কলেজ প্রতিষ্ঠানের প্রধান বরাবরই একটি দরখাস্ত লিখলাম, তারপরে আমরা আগামী ক্লাসে ক্রমে এভাবে দেখাবো যে আমরা একটা চাকরির জন্য কিভাবে দরখাস্ত করব। কারণ আমরা শিক্ষা জীবন শেষ করে তো এই একটা প্রত্যাশাই শিক্ষা অর্জন করে থাকি, একটা চাকরি, ভালো চাকরি পাওয়ার আশায়। সেখানেও একটা ভালো উৎকৃষ্ট বা উত্তম দরখাস্ত তোমার চাকরি পেতে অনেকটা সহায়ক হতে পারে। আবার আরেকটি বলেছিলাম যে একটা পত্রিকায় তোমার একটি লেখা প্রকাশ করার জন্য পত্রিকা সম্পাদক বরাবর কীভাবে আবেদনপত্র লিখব। তো এগুলো আমরা আগামী ক্লাসে এক এক করে দেখাবো ইনশাল্লাহ। আশা করি তোমরা সঙ্গে থাকবে। আর এই যে বিনত লেখা করে তোমার পুরো নাম ঠিকানা কিন্তু লিখতে হবে। নাম ঠিকানা বলতে তোমার বাড়ির ঠিকানা নয়, যেহেতু এটা তুমি প্রতিষ্ঠান থেকে চাচ্ছ। তোমার নাম, তোমার শ্রেণী, তোমার শাখা, তোমার ক্লাসরুম, এগুলো এখানে একটা প্রতিষ্ঠানে এটাই কিন্তু তোমার পরিচয়, ঠিক আছে? এই পরিচয়টা লিখতে হবে। তো ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাসটি দেখার বা উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তারপরেও তোমাদের যদি ক্লাস সংক্রান্ত এই আজকের বিষয় সংশ্লিষ্ট কোনো ধরনের প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করো, আমি তার যথাযথ উত্তর প্রদানের চেষ্টা করব। ধন্যবাদ।